সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিদের একজন আল্লামা ইকবালের ৮৫-৮৬তম মৃত্যুবার্ষিকী। তো বাংলাদেশে দুঃখজনকভাবে আল্লামা ইকবাল খুব বেশি পরিচিত না অথবা আলোচিত না। যারা সাহিত্য নিয়ে চর্চা করেন এবং খুবই পার্টিকুলারলি রাবীন্দ্রিক না এমন ধারার লোকরা আল্লামা ইকবাল সম্পর্কে কিছু জানেন, কিন্তু ওভারঅল আমাদের মনে হয়েছে যে উনি আসলে খুব পরিচিত না, স্পেশালি ইয়াং জেনারেশনের মধ্যে। তো আমরা যারা দক্ষিণ এশিয়ার নাগরিক এবং লম্বা সময় ধরে আমরা ব্রিটিশ কলোনির অধীনে ছিলাম, জমিদারি প্রথার অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, আমাদেরকে আমাদের পরিচয়ের জন্য যুদ্ধ করতে হয়েছে, আমাদের বিশ্বাসের জন্য যুদ্ধ করতে হয়েছে, আমাদের ধর্মীয় স্বাধীনতা এগুলো লালন পালন করবার জন্য লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে। তো তেমন একটা জাতির শত শত বছরের লড়াইয়ে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা ঐতিহাসিক রোল প্লে করেছেন এমন মানুষগুলোকে জানা আমাদের একটা জাতীয় নৈতিক দায়িত্ব। এবং বিশেষ করে এটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে আল্লামা ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হল ছিল। ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পঞ্চম আবাসিক হল হিসেবে একটা হল করা হয়, যেটা পরবর্তীতে ১৯৭২ সালের মে মাসে স্বাধীনতার পরে এটার নামটা পরিবর্তন করে ইকবাল হলের বদলে সার্জেন্ট জহুরুল হক হল করা হয়। সার্জেন্ট জহুরুল হককে উনি হচ্ছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হইল আগরতলায়, শেখ মুজিবুর রহমান যেটাতে আসামি ছিলেন ওটাতে উনিও আসামি ছিলেন। তো ওনার নামে হল করা কোনো প্রতিষ্ঠান করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। বাংলাদেশের যে কোনো প্রমিনেন্ট লোকের নামে প্রতিষ্ঠান হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইকবাল হলের নামটা পরিবর্তন করতে হবে কেন? যে মানুষটা মারা গেছেন পাকিস্তান রাষ্ট্র হবার ৯ বছর আগে, ১৯৩৮ সালে। তো পাকিস্তান রাষ্ট্র অথবা রাষ্ট্রের ভিতরে দ্বন্দ্ব, সংঘাত, বৈষম্য, লড়াই, চাওয়া না পাওয়ার হিস্সা, এর কোনো কিছুর সাথে তো আল্লামা ইকবাল জড়িত ছিলেন না। তাহলে ওনার নামে করা হলটা কেন নামটা পরিবর্তন করতে হলো? এটা রাজনীতিটা কোথায়? এটার একটা সাংস্কৃতিক রাজনীতি আছে। এটার ভিতরে যেটা আমরা বারবার বলেছি যে একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ফর্মে। এই যে মঙ্গল শোভাযাত্রার একটা ফর্মে, আলপনা আঁকার নামে আমার পরিবেশ দূষণ করবার একটা ফর্মে, তারপরে হিন্দুদের দেবদেবীদেরকে বিভিন্ন ফর্মে উৎসব আকারে আমাদেরকে পূজনীয় করবার একটা যে জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুরকে কবির জায়গা থেকে নবীর জায়গায় নিয়ে যাওয়া এবং তাকে মানে মাত্রাতিরিক্ত পূজনীয় করবার, এইগুলো হচ্ছে আপনার একটা কালচারাল ফ্যাসিজমের অনুষঙ্গ। ঠিক ওই ধারাবাহিকতায় বুঝতে হবে যে আল্লামা ইকবাল হলের নামটা কেন পরিবর্তন করা হয়েছে। খুব ছোট্ট ব্যাপার। আল্লামা ইকবালের নামে অনেকগুলো রাস্তাও ছিল, ঢাকাতে, নারায়ণগঞ্জে, বিভিন্ন জায়গায় পড়েছি, এক্স্যাক্টলি বলতে পারছি না। তো এই রাস্তাগুলোর নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। একটা যেটা পার্কের নাম ছিল সম্ভবত বাংলাদেশে কোথাও আল্লামা ইকবালের নামে, সেই পার্কের নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবং একইভাবে দেখেছি ৭২ সালে একই সময়টাতে জিন্নাহ হল ছিল একটা। কায়েদে আজম পাকিস্তানের যিনি স্বপ্নদ্রষ্টা, ওনাদের জাতির জনক, জিন্নাহ সাহেবের নামে একটা হল ছিল। এটাকে পরবর্তীতে নাম পরিবর্তন করে সূর্য সেন হল করা হয়। প্রশ্ন হচ্ছে যে মরহুম শেখ মুজিবুর রহমানের যার নেতৃত্বে যিনি গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিগার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের লড়াইতে, সেই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবও তো ওনার আত্মজীবনীতে জিন্নাহ সাহেবকে অত্যন্ত শ্রদ্ধার সাথে তুলে ধরেছেন। জিন্নাহ সাহেব, কায়েদ সাহেব। আমরা ৬৫-৬৬ নির্বাচনে দেখলাম যে জিন্নাহ সাহেবের বোন যখন নির্বাচন করছেন, ফাতেমা জিন্নাহ, সেখানে শেখ মুজিবুর রহমান অ্যাক্টিভলি তার জন্য ক্যাম্পেইন করেছেন এবং ভিডিও ফুটেজ পর্যন্ত আছে যে একসাথে কীভাবে অত্যন্ত সম্মানের সাথে ফাতেমা জিন্নাহকে মঞ্চে উঠাচ্ছেন, বসাচ্ছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, গাড়িতে তুলে দিচ্ছেন, গাড়ি থেকে রিসিভ করছেন শেখ মুজিবুর রহমান। তো তাকে যখন ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ফাউন্ডিং ফাদার্স হিসেবে সামনে রেখে একটা দেশ স্বাধীন হয়, সেখানে জিন্নাহ হলের নাম পরিবর্তন করতে হচ্ছে কেন? কারা করলো? কাদের নেতৃত্বে হয়েছে?
দাবিটা শুরু হয়েছে 70-এর দিকেই, 69-70-এ, এবং মূলত হচ্ছে বাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে। 72 সালে ডাকসুতে নির্বাচন হইল। ছাত্র ইউনিয়নের তখনকার প্রেসিডেন্ট মুজাহিদুল ইসলাম সেলিম, যিনি কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট, মানে তাদের তো সেক্রেটারি জেনারেল হচ্ছে মূল পদে, মূল দায়িত্বে বহু বছর ছিলেন, 20-30 বছর। উনি যখন ভিপি হইলেন এবং ছাত্র ইউনিয়ন ডাকসুতে নির্বাচিত হইল, ওনাদের দাবির প্রেক্ষিতেই মূলত এই নাম দুইটা হলের পরিবর্তন করা হয়। প্রশ্ন হচ্ছে যে ইকবাল হলের কথা তো বললাম, যে আল্লামা ইকবাল পাকিস্তান হবারও 9 বছর আগে মারা গেছেন। অথবা এই পাকিস্তান রাষ্ট্রের দেনা পাওনার সাথে উনি কোনোভাবে জড়িত না। উনি একজন কবি, দার্শনিক, ব্যারিস্টার, জার্মানি থেকে পিএইচডি করেছেন, অসাধারণ মেধাবী মানুষ, ফার্সি এবং উর্দুতে অসাধারণ কবিতা লিখেছেন। 19th সেঞ্চুরিতে যদি সবচেয়ে ব্রিলিয়েন্ট মানে সাউথ এশিয়ার কবিদেরকে ধরা হয়, তাহলে যে 2-4 জনের নাম আসবে তার ভিতরে আল্লামা ইকবাল, তারপরে হচ্ছে ফার্সি এবং উর্দু ভাষার কবিদের মধ্যে যদি ধরেন মির্জা গালিব, খসরু, এরা অসাধারণ কবি এবং সাহিত্যিক এবং সুফি এবং দার্শনিক, তাদের লেখা। তো কেন পরিবর্তন করলে হইল? জিন্না সাহেবের নামে পরিবর্তন করতে হবে কেন, এবং কার নামে করলেন পরিবর্তনটা? করছেন হচ্ছে সূর্য সেনের নামে। সূর্য সেনকে, সে হচ্ছে আপাদমস্তক একটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী ব্যক্তি ছিলেন। তার লেখা পড়েন, সে যে সংগঠন করেছে, সে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, এই অংশটুকু শুধু বলা হয়, কিন্তু বাকিটুকু বলে না আমাদের তথাকথিত তার যারা মুরিদ আছেন, তার যারা ভক্তরা আছেন। অথবা হচ্ছে লেখা পড়েন প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপরে হচ্ছে ক্ষুদিরাম, যারা এই পুরো বলয়ের ছিলেন, তাদের এই গ্রুপের ভিতরে কিন্তু কোনো মুসলমান ছিল না, সবাই হিন্দু মধ্যবিত্ত ক্লাসের অংশ ছিল, এবং তাদেরকে শপথ করতে হইতো কালী মন্দিরে গিয়ে কালীর যে মূর্তি ছিল সেই মূর্তির সামনে শরীর থেকে, বুক থেকে রক্ত বের করতে হইতো। রক্ত সেই মন্দিরে পায়ের উপরে রেখে মূর্তির সেখানে মাথা দিয়ে সেজদা করে শপথ করতে হইতো আনুগত্যের, বেইমানি না করার। এবং বন্দে মাতরম যে গান আছে বঙ্কিমের আনন্দ মঠে, যে বিখ্যাত হিন্দুদের পূজনীয় যে গান, সেই গান গাইতে হইতো তাদেরকে। এবং এটা তাদের খুবই, মানে আমরা যেভাবে গজল গাই যে অনুভূতি নিয়ে, তারা সেই অনুভূতি নিয়ে কাজটা করত। তাহলে এই রকম একটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ব্যক্তির নামে একটা হল হবে, অথচ জিন্নার মতো আপাদমস্তক সেকুলার মানুষ, যে জীবনে কোনোদিন নামাজ পড়ছেন বলে কোনো প্রমাণ নাই, তিনি মদ খাইতেন, খুবই সোশ্যাল এলিমেন্ট হিসাবে উনি এই কাজ করতেন। ইভেন কংগ্রেসের নেতারা পর্যন্ত, সরোজিনী নাইডু থেকে শুরু করে অনেকে বলেছেন যে হিন্দু মুসলিম একতার কেন্দ্র হচ্ছে এ পার্সন অফ হিন্দু মুসলিম ইউনিটি, জিন্নাকে বলেছে। সেই রকম একটা ব্যক্তির নামে হলটা থাকতে পারবে না। এগুলো কিসের লক্ষণ ছিল তখন? এগুলো হচ্ছে কালচারাল ফ্যাসিজম, আরোপিত ফ্যাসিজম। কারণ হচ্ছে যে একটা পার্টিকুলার আইডিওলজি ড্রিভেন জায়গা থেকে এটা করা হয়েছে। এবং আমরা গত 10 বছরে ভারতে এটা দেখেছি। মোদী সরকার সারা ভারতবর্ষে মুসলমানদের নামে যে সকল রাস্তা আছে, পার্ক আছে, গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, এগুলো সব নাম পরিবর্তন করে ফেলেছে। দিল্লিতে, উত্তরপ্রদেশে, বিভিন্ন জায়গায় করছে, মহারাষ্ট্রে করেছে দেখলাম। এটাই হচ্ছে ফ্যাসিজম। তো একই চরিত্র আমরা দেখেছি এই হল পরিবর্তনের ব্যাপারে, যে একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের তথাকথিত বাম, কলকাতা এবং মস্কোপন্থীরা তারা এই কাজগুলো করেছে। তারা আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বামদের ব্যাপারে আমাদের সিরিয়াস কোনো চুলকানি নাই। আমরা নিজেরাও বাম বলয় থেকে, বাম পারিবারিক ঐতিহ্য থেকে বেরোয় আসছি, রাজনীতি করেছি। সো বামদের ভিতরে মানবতাবাদী মানে মানুষ আছে। আমাদের সমাজ হচ্ছে ওই মানুষগুলোর যারা বাঙালিয়ানার নামে সাংস্কৃতিক ফ্যাসিবাদ, অন্য ধর্মের পূজনীয় জিনিসগুলো আমাদের বাঙালি মুসলমানের উপর চাপিয়ে দিচ্ছে। আপাতমস্তক ইসলাম বিদ্বেষী, যারা মানে প্রচণ্ড রকম ইসলাম নিয়ে তার হীনমন্যতা, চুলকানি আছে, এই ধরনের বামদের ব্যাপারে আমাদের রিজার্ভেশন আছে। কারণ তারা বাঙালি মুসলমানের শত্রু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। বিভিন্নভাবে এটা আমরা বলেছি।
কারণ ৭২ সালে সে হিন্দুত্ববাদী রাজনীতি করেছে বাংলাদেশে। ৬০-এর দশকে, ৭০-এর দশকে পুরো সময়টা জুড়ে সে বাম রাজনীতির নামে একটা হিন্দুত্ববাদী রাজনীতি করেছে। তো সেই রকম একজন ব্যক্তির নামে তারা জিন্নার মতো একটা সেকুলার লোকের নামে একটা হল করা থেকে তারা একটা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক ব্যক্তির নামে হলটা করলো। এই ভূমিকাটা কেন দিতে হইল হচ্ছে ২১শে এপ্রিল ছিল হচ্ছে আল্লামা ইকবালের ৮৬তম মৃত্যুবার্ষিকী। আমরা মনে করছি যে এই মানুষটাকে আমাদের এই জনপদের মানুষদের খুব ভালোভাবে জানা দরকার, বোঝা দরকার। তার সম্পর্কে সামান্য কিছু ২-৩টে অনুষঙ্গ বলবো, বলে আপনারা পড়বেন তার সম্পর্কে, এটা আমরা আশা করি। আল্লামা ইকবালকে জানতে হইলে বুঝতে হবে সে কোন সময়টাতে জন্মেছিলেন। আল্লামা ইকবাল হচ্ছে মোহাম্মদ ইকবাল, ওনার জন্ম হয়েছে ১৮৭৭ সালে। আজকের যে তখন তো অবিভক্ত ব্রিটিশ পাঞ্জাব ছিল, পাঞ্জাবের শিয়ালকোটে। ওনার পরিবার ঐতিহ্যগতভাবে কয়েক পুরুষ আগে হচ্ছে ব্রাহ্মণ ছিল, কাশ্মীরি ব্রাহ্মণ। তারা মুসলমান হয়, পরবর্তীতে কাশ্মীর থেকে তারা শিয়ালকোটে মাইগ্রেট করে ওখানে চলে যায় এবং ওখানে তারা সেটেল হয়। আল্লামা ইকবালের পড়াশোনাটা হচ্ছে স্কটিশ মিশনারি স্কুলে, ওখানেই পাঞ্জাবে। পরবর্তীতে সে লাহোর গভর্নমেন্ট কলেজ থেকে আন্ডারগ্র্যাড করেছেন এবং ওখানে তিনি একজন বিখ্যাত ওরিয়েন্টালিস্ট, যিনি ইসলাম নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছেন, স্যার থমাস আর্নল্ড, ওনার সাথে উনি পরিচিত হন এবং উনি তাকে মেইনলি উৎসাহিত করেন ইংল্যান্ডে পড়তে যাওয়ার জন্য। তো ওখানের পড়াশোনা শেষ করে সে ১৯০৪ শেষের দিকে, ৫-এর শুরুর দিকে ইংল্যান্ডে যান। ওখানে উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, ওখানে আরেকটা ডিগ্রি করেন আন্ডারগ্র্যাড ট্রিনিটি কলেজে। এবং ট্রিনিটি কলেজে উনি যে ছিলেন, ট্রিনিটি কলেজের একটা হলমার্ক আছে ওনার নামে, যে উনি ওখানে থাকতেন। আমি যখন কেমব্রিজে ঘুরতে গিয়েছি আমি ওইটা দেখেছি, যে তার মানে একটা বিখ্যাত মানুষ হিসেবে তাকে যে রেকগনাইজ করেছে কেমব্রিজ ইউনিভার্সিটি। যাদের সুযোগ আছে ট্রিনিটি হলে গিয়ে দেখতে পারবেন, ওই হলমার্কটা এখনও আছে তার নামে, আল্লামা ইকবালের নামে খোদাই করা। তো তারপরে উনি ট্রিনিটি কলেজ থেকে আন্ডারগ্র্যাড করে উনি ওখানে বার্ট ল করেন, লিঙ্কনস ইনের মেম্বার ছিলেন, ইংল্যান্ডে প্র্যাকটিস করেছেন সামান্য ব্রিফ সময়ের জন্য। পরবর্তীতে পিএইচডি করতে চলে যান জার্মানিতে, হাইডেলবার্গ থেকে পিএইচডি করেন, সুফিজমের উপরে মেইনলি পিএইচডি করেছেন। এবং তারপরে উনি তখনকার ব্রিটিশ ইন্ডিয়াতে ওনার নেটিভ ল্যান্ডে ফিরে আসেন। ওনার পড়াশোনার বাইরে উনি মুসলিম লীগের সাথে পরিচিত হন হচ্ছে ইংল্যান্ডে থাকতে। আপনারা জানেন যে ১৯০৫ সালে মুসলিম লীগ হয়ে যায়, ৫ অথবা ৬, ১৯০৬ মুসলিম লীগ হয়। তো উনি তখন ইংল্যান্ডে ছিলেন, মুসলিম লীগের যারা বিদেশি নেতারা ছিলেন লন্ডন বেইজ, ওনাদের সাথে ওনার যোগাযোগ হয়, বিভিন্ন কমিটিতে উনি ইনভলভ হন। সেটা দিয়ে ওনার মুসলিম লীগের রাজনীতিটা শুরু আর কি। এবং মুসলিম লীগের রাজনীতির অংশ হিসাবে তিনি ৩০-এর দশকে উনি পাঞ্জাব অ্যাসেম্বলির সংসদ সদস্য হন, অ্যাসেম্বলি মেম্বার হন ওখানে এমএলএতে। তারপরে ১৯৩০ সালে মুসলিম লীগের প্রেসিডেন্টও নির্বাচিত হন। তো এই হচ্ছে ওনার রাজনৈতিক জায়গাটা আর কি, বেড়ে ওঠার সময়টা, ব্রিটিশ কলোনির জায়গা। এবং ওনার ৩০-এর দশকটাতে উনি খুব গুরুত্বপূর্ণ কিছু লেকচার দেন ভারতের বিভিন্ন জায়গাতে, মাদ্রাজে, মুম্বাইতে, আপনার আলিগড়ে, তারপরে হচ্ছে আল্লাহাবাদ অথবা এলাহাবাদ যেটাকে বলি আমরা উত্তরপ্রদেশে। তো এই বিভিন্ন লেকচারগুলোকে ভিত্তি করে ওগুলো কম্পাইল করে একটা বই হয়, যেটা আল্লামা ইকবালের হচ্ছে ম্যাগনাম অপাস বলে, যে মানে মোস্ট ব্রিলিয়ান্ট রাইটার্স তার। সেটা হচ্ছে দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থটস ইন ইসলাম, যে পুনর্জাগরণী চিন্তার যে জায়গাটা ইসলামে আছে সেই জায়গাগুলো। তার ভিতরে আমার একটা বিখ্যাত চ্যাপ্টার যেটা আমি পছন্দ করি, যেটা আমার পার্সোনাল পছন্দ, সেটা হচ্ছে আসরারে খুদি, যে সিক্রেটস অফ দ্য সেলফ। এবং ওখানে বিখ্যাত ওনার কবিতার লাইন আছে যে তোমার খুদিকে, তোমার সত্তাকে, তোমার সেলফকে তুমি এমনভাবে তৈরি করো যে আল্লাহ তাআলা তকদির বন্টন করবার সময় যেন তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কি চাও বান্দা, মানে তোমাকে ফিরায় দিতে আল্লাহ লজ্জিত হবে। তোমার খুদিকে তুমি সেইভাবে তৈরি করো। যেটা আমাদের বর্তমান সময় আমরা দেখি যে আমরা যারা সোকল মুসলমান আছি, আমাদের ইবাদত বন্দিকে তো কবুল হয় না, আমাদের দোয়া কবুল হয় না। কারণ এই সমাজে দেখেন সব মুসলমানের বাচ্চারা হারামখোর, জালেম, ঘুষখোর, বদমাইশ, বাটপার, যত কিছু আছে এই সব মুসলমানের বাচ্চাগুলো করতেছে, এগুলো দেখবেন। এই জন্য তাদের ইবাদত কবুল হয় না।
বন্দি দোয়াগুলো ঝুলে থাকে আসমানে। আল্লাহ রসুল বলেছেন হারামখোরদের দোয়াটা আরশ পর্যন্ত যায় না, ওটা আসমানের নিচে ঝুলে থাকে। তা আমাদের সবার দোয়ার অবস্থা হয়েছে তাই আর কি। এই জন্য দেখবেন যে আমরা জালেমদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না, দোয়া করলে সেই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। তো সে আসরারে খুদির ব্যাপারটা আমাকে আমার ছাত্র জীবনে আমাকে খুব তাড়িত করেছে, যে নিজেকে এইভাবে প্রিপেয়ার করা যেন আমাদের দোয়া আল্লাহ তাআলা ফিরায় দিতে না পারেন। ইটস এ ব্রিলিয়েন্ট বুক আর কি, যাদের পড়বার সুযোগ আছে। বাংলা সম্ভবত অনুবাদ হয়েছে, আমি জানি না বাংলাদেশে, বাট আমি ইংলিশটা পড়েছি। যাদের সুযোগ আছে পড়বেন, অনলাইনে অ্যাভেলেবল আছে বইটা এবং আর্টিকেলগুলো। তো ওনার রাজনৈতিক চিন্তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ চিন্তা ছিল সেই 1920-30-এর সময়টাতে, যে ব্রিটিশ ইন্ডিয়ার মধ্যে তিনি মুসলমানদের আলাদা ফেডারেশন চেয়েছেন। উনি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স তখনও চান নাই। ওনার একটা বিখ্যাত গান আছে কিন্তু, যেটা ভারতেও খুব ন্যাশনাল জাতীয় সঙ্গীতের মতো করে প্রায় খুব গুরুত্বপূর্ণভাবে গাওয়া হয়। 1904 সালে লেখা একটা গান, সারা জাহা সে হামারা। চীন আমাদের, আরব আমাদের, হিন্দুস্তান আমাদের, সারা পৃথিবীটাই তো আমাদের, এইরকম একটা সেন্সে গান, যেটা উনি তৌহিদের জায়গা থেকে লিখেছেন, যে আল্লাহর বান্দার তো কোনো জমিন দরকার নাই, পুরো পৃথিবীটাই তার। কিন্তু উনি মনে করেছেন যে মুসলমানদের নিজস্ব আইডেন্টিটি, কালচার, এটা ধরে রাখবার জন্য টোটাল ব্রিটিশ ইন্ডিয়ার ভিতরেই একটা কনফেডারেশন হবে, সেখানে মুসলমানদের আলাদা ল্যান্ড থাকবে, বিশেষ করে উত্তর পশ্চিম অঞ্চল, আজকের এই যে উত্তরপ্রদেশ, দিল্লি থেকে শুরু করে পাকিস্তান, এই পুরো অঞ্চলটা ঘিরে উনি আলাদা ইয়ের কথা বলেছেন, ব্রিটিশ ইন্ডিয়ার ভিতরে ল্যান্ডের কথা বলেছেন। এবং জিন্নাহ তো একসময় কংগ্রেসই করতেন, কিন্তু পরবর্তীতে উনি কংগ্রেসের নেতাদের যে বর্ণবাদী আচরণ, ব্রাহ্মণ্যবাদ, সেটা দেখে উনি খুব হতাশ হয়ে যান এবং কংগ্রেস ত্যাগ করেন। হি ওয়াজ সাপোজ টু বি দ্য মোস্ট সুইটেবল ক্যান্ডিডেট ফর কংগ্রেস প্রেসিডেন্টশিপ, কিন্তু সেটা তাকে হইতে দেওয়া হয় না এই জিন্নাহকে। তো ইকবালের এই আইডিয়ার সাথে জিন্নাহর আইডিয়ার পার্থক্যের জায়গাটা ছিল যে জিন্নাহ মনে করত যে না, সেকুলার ইন্ডিয়ার ভিতরেই মুসলমানদের অধিকার সংরক্ষণ করার সুযোগ আছে। কিন্তু 1935 সালে ইন্ডিয়া অ্যাক্টের পরে যে নির্বাচনটা হয় পুরো ভারতবর্ষে বিভিন্ন অ্যাসেম্বলিতে, 11টা প্রদেশ ছিল, যে প্রাদেশিক নির্বাচন হয়, সেখানে হয়তো আপনারা জানবেন যে হিন্দু, মুসলমান এবং তফসিলি জনগোষ্ঠীর আলাদা আলাদা ভোটে নির্বাচন হয়। যে নির্বাচনী অঞ্চলে যারা মেজরিটি, সেখানে ওই ধর্মের লোক নির্বাচিত হবেন। তো যদিও তখন ভারতবর্ষের মুসলমানদের শতাংশ ছিল 33% টোটাল, কিন্তু মুসলমানরা 1600 সিটের ভিতরে মাত্র 100 সিট পাইল, যেটা ধরেন 12%। এইটা আল্লামা ইকবাল এবং জিন্নাহকে নতুনভাবে ভারতবর্ষে মুসলমানদের রাজনৈতিক অধিকারকে মানে ভাববার একটা জায়গা তৈরি করে দিয়েছে। এবং সেই প্রেক্ষিতে কিন্তু আপনাদের মনে থাকবার কথা যে 37-এ নির্বাচন হয়েছে। 37 সালে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে ডি সাভারকর, যে এই যে হিন্দুত্ববাদী মোদির রাজনীতির যে গুরু সাভারকর, গোলওয়াকর, এই সাভারকরের লেখা তখন ছাপা হয়। সে তখন হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে ব্রিটিশদের জেলে বন্দি ছিল, সেলুলার প্রিজনে। সেখানে যে ভারতবর্ষে 2টা জনগোষ্ঠী আছে এবং তাদের যে আলাদা জাতিসত্তা দরকার, 2টা নেশন এবং 2টা স্টেট লাগবে, অতএব দ্বিজাতি তত্ত্বের জনক জিন্নাহ না, সাভারকর 37 সালে বলেছে। লাহোর প্রস্তাবে 40 সালে শুধুমাত্র 2টা রাষ্ট্রের হিন্টস দেওয়া হয়েছে, কিন্তু সেটা ব্রিটিশ ফ্রেমেও হইতে পারত, ব্রিটিশ ইন্ডিয়ার ফ্রেমে। 46-এর ক্যাবিনেট মিশনের সময় জিন্নাহ তো পাকিস্তানের ম্যাপ ছেড়ে ফেলেছেন, যদি এইটাই অধিকারের ভিত্তিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এবং কনস্টিটিউশনালি রাইটস গ্যারান্টি করা হয়, আমার তো আলাদা রাষ্ট্র দরকার নাই, আমি এই রাষ্ট্রের ভিতরেই অধিকার নিয়ে থাকব। কিন্তু এই ধোঁকা পরে তো মানে ধোঁকা আকারে হয় আর কি, প্রকাশিত হয়। তো এই সব কারণে আল্লামা ইকবাল এবং জিন্নাহ বুঝতে পারলেন যে আলাদা হোমল্যান্ডের জন্য আন্দোলন করতে হবে। কিন্তু জিন্নাহ 37-এর নির্বাচন এবং মুসলিম লীগের যে অন্তর্দ্বন্দ্ব ছিল, কলহ ছিল, এটার কারণে উনি ইংল্যান্ডে চলে যান এবং ইকবাল ওনাকে গিয়ে আবার ফিরায় নিয়ে আসেন। যে আল্লামা ইকবাল মনে করেছেন যে পাকিস্তান নামক রাষ্ট্র মুসলমানদের হোমল্যান্ড করার ব্যাপারে জিন্নাহর কোনো বিকল্প নাই। এবং আমাদের এলাকার মানুষরা ভুলে যায় যে বাঙালি মুসলমানরা কিন্তু পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে,
ছেচল্লিশে ব্রিটিশ ইন্ডিয়াতে সর্বশেষ নির্বাচন হয়, সেখানে মুসলিম লীগ অন্য কোনো মুসলিম মেজরিটি প্রভিন্সে ভালো করে নাই নির্বাচনে, এক্সেপ্ট বেঙ্গলে তারা সরকার গঠন করে সোহরাওয়ার্দীর নেতৃত্বে। তো বাঙালি মুসলমানরাই পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে। এটার মানে এইটা না যে পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যের বিরুদ্ধে তারা আমাদের উপর যে ক্র্যাকডাউন করেছে, মিলিটারি রুলার যে অন্যায় অবিচার করেছে, সেটা নিয়ে আমরা কথা বলবো না। আমাদের বক্তব্য হচ্ছে যে ইতিহাসের পরম্পরাকে অস্বীকার করা যাবে না। পাকিস্তান আন্দোলনের নেতা ছিল আওয়ামী লীগের সব নেতারা, ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস, আওয়ামী লীগের 2 সভাপতি, খন্দকার মুশতাক, আবুল হাশিম, কে না, সবাই, মনসুর আহমেদ, আওয়ামী লীগের সকল নেতারা পাকিস্তান আন্দোলনের কর্মী ছিল। পাকিস্তান আন্দোলনের বিভিন্ন পর্যায়ে তারা নেতৃত্ব দিয়েছে। অতএব কিন্তু সে মানুষগুলো বোধ করেছে যে এখানে আমার অধিকারের ঘাটতি হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। এটা আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি। তো আমরা শেষে যেটা বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে হল পরিবর্তন করতে হবে। কেন? এই কালচারাল ফ্যাসিজমের জায়গায় আমাদেরকে বুঝবার ব্যাপার আছে যে জাতি আজকে যেখানে থমকে গেছে, এটার ইতিহাসের একটা পরম্পরা আছে। আমাদের জাতীয় শত্রুকে, জাতীয় মিত্রকে, ইতিহাসের খলনায়কদেরকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের বন্ধু হিসাবে, যেটা আমাদের জন্য পূজনীয় ছিল না। এমন কাজ, কর্ম, তারপরে আনুষ্ঠানিকতা, ব্যক্তিদেরকে আমাদেরকে নায়ক বানানো হয়েছে। এই জন্য যেটা হয়েছে আজকে দেখেন, এই যে বাকশালের রাজনীতি পুরো দেশটাকে থমকে দিয়েছে। কারণ এই কালচারাল ফ্যাসিজম, রাজনৈতিক ফ্যাসিজম ছাড়া বাঁচতে পারে না। একজন আরেকজনকে ব্রেথ ইন করতে হয়, অক্সিজেন দিতে হয়। এই জন্য বাকশাল হচ্ছে, আমরা বলছি এটা একটা পলিটিক্যাল ফ্যাসিজম, আর সাংস্কৃতিক ফ্যাসিজমের নামে হচ্ছে এই কাজগুলো চলছে, যেগুলোর অনেকগুলো অনুষঙ্গ নিয়ে আমরা এর আগে কথা বলেছি। তাই আজকের এই 86তম মৃত্যুবার্ষিকীতে আল্লামা ইকবালের আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তার জন্য দোয়া করছি এবং তার অবদানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। উনি অসাধারণ শুধু সুফি দার্শনিক কবি ছিলেন না, রাজনৈতিক নেতা ছিলেন, সংগঠক ছিলেন, এবং আমাদের ভবিষ্যৎ আজকের আমরা যা এনজয় করছি এটার জন্য তিনি আরও 100 বছর আগে থেকে ভেবেছেন করণীয় কি হইতে পারে। তেমন একটা ভিশনারি মানুষকে আজকে আমাদের স্মরণ করছি, তার প্রতি আমাদের সশ্রদ্ধ সালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।